আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণের কারক চ্যাপ্টারের অধিকরণ কারক সম্পর্কে দেখব। তো চলুন শুরু করা যাক। অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং স্থানকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত সপ্তম বিভক্তি অর্থাৎ এ, অ, তে ব্যবহৃত হয়। তাহলে অধিকরণ কারকে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং স্থানকে বোঝাবে। তাহলে অধিকরণ কারকে বোঝাবে স্থান, আধার বা পাত্র, সময় এবং আরেকটি জিনিস বোঝাবে, সেটা হলো বিষয়। স্থান বোঝাবে কিভাবে? যদি কোনো ক্রিয়ার সংগঠনের স্থান বোঝায় কোনো শব্দ দ্বারা, তাহলে সেই শব্দটি হবে অধিকরণ কারক। যেমন মাথায় চুল আছে, তাহলে মাথায় চুল আছে, চুলটা কোথায় আছে? মাথায় আছে, তাহলে মাথায় হবে অধিকরণ কারক। চুলে পুষ্টি আছে, পুষ্টি আছে কোথায়? চুলে, তাহলে চুলে হবে অধিকরণ কারক। বিভক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, আজকে শুধু কারক নিয়ে আলোচনা করছি। পুষ্টিতে ভিটামিন আছে বা ভিটামিন থাকে, পুষ্টিতে ভিটামিন থাকে, তাহলে পুষ্টিতে এটা একটা জায়গা বোঝাইছে যে জায়গাতে ভিটামিন থাকে, তাহলে পুষ্টিতে হবে অধিকরণ কারক। এ বাড়িতে কেউ নেই, তাহলে কোথায় কেউ নেই? বাড়িতে, তাহলে বাড়ি একটি জায়গা বুঝাইছে, স্থান বুঝাইছে, তাহলে বাড়ি হবে অধিকরণ কারক। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তাহলে পুকুরে আছে, তাহলে পুকুর একটি জায়গা, অধিকরণ কারক। বনে বাঘ আছে, তাহলে বনে এটা অধিকরণ কারক। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, আকাশে অধিকরণ কারক। তিলে তৈল আছে, তাহলে তিলে তৈল আছে, কোথায় আছে? তিলের মধ্যে আছে, তাহলে তিলে হবে অধিকরণ কারক। কিন্তু তিলে তৈল হয়, এখানে তিলে অপাদান কারক, কারণ তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল বের হয়ে আসে, তাহলে কোনো কিছু থেকে যদি কোনো কিছু বের হয়ে আসে, তাহলে যেখান থেকে বের হয়ে আসে তাকে বলা হয় অপাদান কারক। এটা আমরা পরবর্তীতে অপাদানের ক্ষেত্রে কি হয় সেটা পরে দেখব, আজকে অধিকরণ কারক সম্পর্কে আলোচনা হচ্ছে। কপালের লেখা না যায় খণ্ডন, তাহলে লেখা কোথাকার? কপালের, তাহলে কপাল একটা জায়গা বা স্থান, কপালের হবে অধিকরণ কারক। মনেতে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? মনেতে আগুন জ্বলে, কোথায় আগুন জ্বলে? মনেতে আগুন জ্বলে, কিন্তু জ্বলে না কোথায়? চোখে, তাহলে চোখে হবে, চোখে এবং মনেতে দুইটাই অধিকরণ কারক। কোনো স্থান থেকে কোনো কিছু দেখা গেলে, যেহেতু স্থান বোঝায়, তা হবে অধিকরণ কারক। যেমন ছাদ থেকে চাঁদ দেখা যায়, ছাদ থেকে চাঁদ দেখা যায়, এখানে কিন্তু বিভক্তি সপ্তমী হয় নাই, থেকে রয়েছে। আচ্ছা, বিভক্তি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে না, এটা অন্য কোনো সময় করা হবে। কিন্তু যেহেতু ছাদ থেকে চাঁদ দেখা যায়, মানে ছাদ একটা স্থান বা জায়গা, সুতরাং এটা হবে অধিকরণ কারক। বাড়ি থেকে নদী দেখা যায়, তাহলে কোথা থেকে নদী দেখা যায়? বাড়ি থেকে, বাড়ি যেহেতু একটা জায়গা বা স্থান, সুতরাং এটা অধিকরণ কারক। ঐকদেশিক, এটা কি জিনিস? বিশাল স্থানের মধ্যে, বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধা, যদি মানে বিশাল স্থানের যে কোনো অংশে, বিশাল স্থানের যে কোনো এক অংশে সংঘটিত ক্রিয়া সংঘটিত হলে, আচ্ছা ঐকদেশিক, এটা কি? বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে, ঐকদেশিক আধারাধিকরণ বলে। তাহলে বিশাল স্থানের মধ্যে এক অংশে সম্পন্ন হবে। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে বলতে পুরো পুকুরে মাছ আছে এরকম না, পুকুরের যে কোনো জায়গায় মাছ আছে,
তো বিশাল পুকুরের মধ্যে যে কোনো একটা অংশে মাছ থাকতে পারে, তাহলে এই পুকুরে হবে হলো অধিকরণ কারক। আকাশে চাঁদ উঠেছে, তাহলে পুরো আকাশে কিন্তু চাঁদ ওঠে নাই, চাঁদ একটা অংশে উঠেছে, তো তাহলে আকাশে হবে অধিকরণ কারক। সামীপ্য অর্থাৎ কাছে বা নিকটে অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, তা ঘাটে নৌকা বাঁধা আছে বলতে বোঝায় ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, তাহলে এটাও হবে অধিকরণ কারক। দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী ভিক্ষা দেহ তারে, ভিক্ষা দেহ তারে, অর্থাৎ দুয়ারের কাছে, এখানে দুয়ারে শব্দ, দুয়ারে দ্বারা দুয়ারে বলতে বোঝাইছে দুয়ারের কাছে। সময় বুঝালে তাহলে সেটাও হবে অধিকরণ। নিচের প্রত্যেকটি শব্দ সময়কে বোঝায় বা নির্দেশ করে, যা বাক্যে থাকলে চিন্তা ছাড়াই অধিকরণ কারক উত্তর করা যাবে। অর্থাৎ নিচের যে শব্দগুলো, এগুলো দ্বারা আসলে সময় বোঝায়, এগুলো কোনো বাক্যে থাকলে সেগুলোকে আমরা অধিকরণ বলবো কোনো চিন্তা ছাড়াই। যেমন সকাল, ভোর, প্রভাত, দুপুর, বিকাল, সাঁঝ, গোধূলি, সন্ধ্যা, রাত্রি, নিশি, এগুলো কোনো বাক্যে থাকলে এই শব্দগুলোকে আমরা বলবো অধিকরণ কারক। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, পক্ষ, পক্ষ বলতে 15 দিনে এক পক্ষ হয়, মাস, বছর, যুগ, শতাব্দী, এই শব্দগুলোকে আমরা বলবো অধিকরণ কারক যদি কোনো বাক্যে পাই। যে কোনো ঋতুর নাম, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো কোনো বাক্যে থাকলে অধিকরণ কারক। যে কোনো মাসের নাম, এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, কোনো মাসের নাম যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা তাকে অধিকরণ কারক বলবো। যে কোনো তারিখ বা সাল, যে কোনো তারিখ বা সাল বাক্যে থাকলে সেগুলোকে আমরা অধিকরণ কারক বলতে পারি। যেমন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়, তাহলে এখানে 1971 সাল হবে অধিকরণ কারক। বেলাযুক্ত যে কোনো শব্দ থাকলে সেটা হবে অধিকরণ কারক। রোজ, আজ, কাল, পরশু, গতকাল, আগামীকাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মুহূর্ত, এমনকি সময় শব্দটি নিজেই অধিকরণ কারক। যে কোনো বার বা দিনের নাম, শনিবার, রবিবার, সোমবার, এরকম যে কোনো দিনের নাম থাকলে বা বারের নাম থাকলে সেগুলোকে আমরা অধিকরণ কারক বলবো কোনো চিন্তা ভাবনা ছাড়াই। যেমন আজকে নগদ, কালকে ধার, আজকে নগদ, কালকে ধার, এই দুটো দ্বারা সময় বোঝায়, সুতরাং এগুলো অধিকরণ কারক। বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, যেহেতু বসন্ত এটা একটা ঋতু এবং একটা সময় বোঝাইছে, সুতরাং এটা অধিকরণ কারক। আমরা রোজ স্কুলে যাই, আমরা রোজ স্কুলে যাই, তাহলে রোজ অধিকরণ কারক। এ বছর খুব ভালো ফসল হয়েছে, তাহলে বছরটা হবে অধিকরণ কারক। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে বগুড়ায় আসি, তাহলে রাতে এটা একটা সময় বুঝাইছে, অধিকরণ কারক, দিনে সময় বুঝাইছে, অধিকরণ কারক, বগুড়ায় একটা জায়গা বুঝাইছে, তাহলে এটাও অধিকরণ কারক। 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, তাহলে 30 বছর এটা অধিকরণ কারক, যেহেতু একটা সময় বুঝাইছে। এরপর স্থান, সময়, পাশাপাশি বিষয় যদি বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক। বিষয় কিভাবে? ব্যাপারটি যদি এমন হয় যে শব্দটি দিয়ে কোনো কিছুর উপর দক্ষতা বা অদক্ষতা, পারদর্শিতা বা অপারদর্শিতা, ক্ষমতা বা গুণ বোঝায়, তবে যার উপর বোঝাবে সেটা হবে অধিকরণ কারক। যেমন সুমন অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা, তাহলে সুমনের এখানে অঙ্কে পারদর্শিতা বুঝাইছে এবং ব্যাকরণে যে কাঁচা এটা অপারদর্শিতা বুঝাইছে, তাহলে এই দুইটা যেহেতু বিষয় বুঝাইছে তাহলে এই দুইটা হবে অধিকরণ কারক। আমাদের সেনারা সাহসে দুর্জয়, তাহলে কোন বিষয়ে তারা দুর্জয়? সাহসে, তাহলে সাহসে হবে অধিকরণ কারক। এবং যুদ্ধে অপরাজেয়, তাহলে কিসে অপরাজেয়? যুদ্ধে, তাহলে যুদ্ধ কোন বিষয়টাতে অপরাজেয় তারা? যুদ্ধে, তাহলে যুদ্ধে হবে অধিকরণ কারক। কারক জানলে ভালো হয়, তাহলে কোন বিষয়টা এখানে জানার কথা বোঝাচ্ছে? কারক, তাহলে কারক একটা বিষয়, এই জন্য কারক নিজেই এখানে অধিকরণ কারক।
ভাবের সপ্তমী বা অধিকরণ কারকের সপ্তমী এরকম একটা শব্দ আমরা শুনে থাকি। তো বিভিন্ন বইয়ে লেখা থাকে, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাদিকরণ বলে। ভাবাদিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবের সপ্তমী বলা হয়। এই কথাটা বিভিন্ন বইয়ে থাকে, কিন্তু আমরা এই কথা দ্বারা তেমন কিছু বুঝি না। তো সহজ ভাষায় যদি এটা আমরাকে বলি যে একটি ক্রিয়া ঘটলে অপর একটি ক্রিয়া যদি অবশ্যই অর্থাৎ 100% ঘটে, তবে যার কারণে ঘটলো সেই হবে ভাবে সপ্তমী। যার কারণে ঘটলো, এখানে বানান ভুল আছে, যার কারণে ঘটলো সেই হবে ভাবে সপ্তমী এবং এটা অধিকরণ কারক। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, যদি সূর্যোদয় হয় তাহলে অন্ধকার অবশ্যই দূরীভূত হবে, তাহলে যার কারণে ঘটবে অর্থাৎ সূর্যোদয়ের কারণে অন্ধকার দূরীভূত হচ্ছে, তাহলে এখানে সূর্যোদয় হবে ভাবাদিকরণ। অর্থাৎ একটি ক্রিয়া ঘটলে যদি অপরটি 100% ঘটে, অবশ্যই ঘটে, তাহলে সেটাকে বলা হবে ভাবাদিকরণ। তাপে বরফ গলে, বরফে তাপ দেওয়া হলে বরফ অবশ্যই গলবে, তাহলে তাপের কারণে বরফ অবশ্যই গলবে, তাহলে তাপের জন্য বরফ গলে গেল, তাহলে তাপ হবে ভাবাদিকরণ। কান্নায় শোক মন্দীভূত হয়, অর্থাৎ কান্না করলে শোক কমে যায়, তাহলে কান্নায় অবশ্যই শোক মন্দীভূত হবে কান্না করলে, তাহলে এটা হবে ভাবের সপ্তমী। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।